উইলিয়াম ফকনারস ড্রাই সেপ্টেম্বর একটা খুব বিষাদপূর্ণ থিমের ওপর দাঁড়িয়ে আছে। সে বিষাদপূর্ণ থিম হচ্ছে কিভাবে আমেরিকাতে 1930s 1940 বা তারও আগে কিভাবে নিগ্রোদেরকে টর্চার করা হতো এবং তাদের কিভাবে মেরে ফেলা হতো। কোথাও না কোথাও কোনো জাস্টিস নেই, কোথাও কোনো রকম কোনো সিম্প্যাথি নেই। কিভাবে বিনা কারণে বিনা অপরাধে সেই সময়কার নিগ্রোদেরকে হত্যা করা হতো এবং সে হত্যা হতো কাদের দ্বারা? হোয়াইট ম্যানদের দ্বারা। সেটাই এই গল্পের মধ্যে কিন্তু বারবার ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই গল্পের মধ্যে যদি আমরা দেখতে পাই যে কীভাবে রেসিজম, যাকে বলে কীভাবে হোয়াইট ম্যানরা নিগ্রোদের ওপর বা ব্ল্যাক ম্যানদের উপর অত্যাচার করেছে, সেটা বারবার আমেরিকাতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন নভেলের ভেতর দিয়ে। ড্রাই সেপ্টেম্বরে ফকনার সেই কথাটাই বারবার তুলে ধরার চেষ্টা করেছেন, কীভাবে আমরা আফ্রিকানদেরকে বা নিগ্রোদেরকে, যারা যুগ যুগ ধরে আমেরিকাতে রয়ে গেছে, যারা বিভিন্ন সময় আমেরিকাতে বিভিন্ন কৃতদাসের কাজ করেছে, সেই সব মানুষদেরকে আমরা কিভাবে টর্চার করেছি, বিনা বিচারে তাদের কিভাবে মেরে ফেলা হয়েছে, তারই কথা বারবার বিভিন্ন লেখাতে উঠে এসছে। ড্রাই সেপ্টেম্বর তারই একটা। এখানে দেখানো হয়েছে কিভাবে উইল মেইসকে মেরে ফেলা হয়েছে কোনো বিচার ছাড়াই। আমেরিকাতে লিঞ্চিং, যাকে বলা হয় এক কথায় কীভাবে মানুষকে মেরে ফেলা, কীভাবে বিনা বিচারে একটা গণহত্যা, সেই কথা আমেরিকাতে বিভিন্ন সময় দেখানো হয়েছে। আমেরিকাতে লিঞ্চিং একটা সময় প্রচণ্ড প্রবল ছিল। আমরা দেখতে পাই যে 19th সেঞ্চুরি থেকে 20th সেঞ্চুরি পর্যন্ত, 20th সেঞ্চুরির প্রথম হাফ পর্যন্ত কীভাবে বিনা অপরাধে বিভিন্ন মানুষকে মেরে ফেলা হয়েছে আমেরিকাতে। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে নিগ্রো পিপল। এই লিঞ্চিং ইন ইউএসএ, যেটা ড্রাই সেপ্টেম্বরে একটা মেজর মোটিভ। কী সেই মোটিভ? সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 4,743 জন মানুষকে মেরে ফেলা হয়েছে 1882 থেকে 1968-র মধ্যেখানে। শুধু মেরে ফেলা নয়, এছাড়া বিভিন্ন রকম শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে নিগ্রো মানুষদেরকে। ছেলে, মেয়ে, বাচ্চা এবং বয়স্ক মানুষদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার তার শিকার হতে হয়েছে এবং তার পেছনে কোনো নির্দিষ্ট কোনো কারণ না থাকায় তার ফলে কিন্তু কোনো বিচার তাদের হয়নি। এখানে সেই কথাগুলো বারবার ড্রাই সেপ্টেম্বরে ইমপ্লাই করা হয়েছে বা তুলে ধরা হয়েছে। যদি ড্রাই সেপ্টেম্বরের গল্পটা দেখি, এই গল্পটা কিন্তু 4 জন চরিত্রকে নিয়ে দেখানো হয়েছে। এই চরিত্রের মুখ্য অভিনেত্রী হচ্ছে মিনি কুপার। তার বয়স এখন 40 বছর এবং তিনি বোঝা যেতে পারে এক কথা তিনি একজন ড্রাই সেপ্টেম্বরে পৌঁছে গেছেন। সেপ্টেম্বর টুয়েলাইট, অর্থাৎ যদি স্প্রিং আর সামারকে যদি ধরে নিয়ে একটা মানুষের ইউথ, তাহলে তিনি সেপ্টেম্বরে পৌঁছে গেছেন, মানে তিনি তার প্রায় তার মিডল এজের শেষের দিকে পৌঁছে গেছেন। এই মিনি কুপার এককালে ইয়াং ছিলেন, বিউটিফুল ছিলেন, নাও শি ইজ নো লঙ্গার ইয়াং। এই গল্পে যদি বিপরীত চরিত্র দেখতে পাই তাহলে আমরা দেখতে পাই উইল মেইসকে, একজন নিগ্রো, নিরপরাধ, কিছু জানে না, সে একজন সাধারণ শ্রমজীবী মানুষ। তাকে এই গল্পের ভিকটিম বানানো হয়েছে অনেক নিগ্রোর মতো। এই গল্পে দেখতে পাবো আমরা ম্যাকল্যান্ডন বলে একজন ভয়ঙ্কর মিলিটারি এক্স জেনারেলকে, যে মনে করে যে প্রত্যেকটা হোয়াইট ওম্যানের ভার্যকে রক্ষা করা তার দায়িত্ব এবং সেই দায়িত্ব পালন করার জন্য সে মিনি কুপারের ওপর যে চার্জ লাগিয়েছে উইল মেইসের ওপর, তার সে প্রতিশোধ নেওয়ার জন্য সে উইল মেইসকে হত্যা করে এবং হত্যা করার ক্ষেত্রে সে লিডারের ভূমিকা নেয়। এই গল্পে আরেকজন আছে, সে হচ্ছে এই গল্পের যে বারবার বা নাপিত, যার নাম হচ্ছে হকশ। এই হকশ সে কিন্তু এই গল্পের একটা সোশ্যাল ভয়েস। সে বারবার বাকিদেরকে বোঝানোর চেষ্টা করে যে উইল মেইস একজন ভালো ব্যক্তি এবং তাকে কোনো কারণ ছাড়াই তাকে শাস্তি দেওয়াটা উচিত নয়। হকশ এই গল্পে কোথাও না কোথাও একটা মোরাল ভয়েস হিসেবে কাজ করে, কিন্তু শেষ পর্যন্ত সেও কিন্তু হার মানে বাকিদের কাছে। তার কারণ সমাজের যে নিড, সমাজের যে চাহিদা, সমাজের যখন সমাজ কাউকে ক্রিমিনাল বা কাউকে সমাজ দোষী সাব্যস্ত করে, তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা সবার থাকে না। এই হকশ যে বারবার সে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। সে আসলে আমাদের মতো কমন ম্যানকে রিপ্রেজেন্ট করে। এই গল্পটা শুরু হচ্ছে একটা বারবারের শপে। সে হকশর বারবার শপে, সেখানে আলোচনা চলছে জোর কদমে যে মিনি কুপার সে অভিযোগ করেছে যে একজন নিগ্রো যার নাম উইল মেইস, সে তাকে রেপ করেছে। সে ঘটনা নিয়ে গোটা বারবার শপে তুলকালাম ঘটে যায়। আশ্চর্য ব্যাপার, বারবার শপে সবাই কিন্তু একটা কথা বলার চেষ্টা করে যে মিনি কুপার
তার বয়স এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সে এমন একটা মিডল এজের জগতে পৌঁছে গেছে, তাকে এই মুহূর্তে রেপ করা বা তাকে এই মুহূর্তে তার প্রতি অ্যাট্রাক্টেড হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ একটা বিষয় সবাই একমত যে মিনি কুপারের প্রতি কারো আকর্ষিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু একটা বিষয় আবার সবাই একমত যে কোথাও না কোথাও যদি কোনো হোয়াইট ওম্যান বলেছে তাহলে সেটা সত্যি। কোথাও না কোথাও উইল মেজ যদি কিছু নাও করেছে, তবু যেহেতু সে নিগ্রো, অন্যায় সে করেছে। এবং এখানে এক কনসেপ্ট চলে আসে যে এ হোয়াইট ওম্যানস ভার্চু। সাদার্ন আমেরিকাতে এই গল্পটা জেফারসনের একটা শহরের গল্প, কিন্তু গোটা সাদার্ন আমেরিকাতে একটা কথা প্রচলিত আছে এই হোয়াইট ওম্যানস ভার্চু। সাদার্ন আমেরিকাতে যে সময় গল্প আমরা পড়ছি 1930s 1940 বা তারও আগে, উইমেনদের দেখা হতো গডেস হিসেবে। তারা কোনো অন্যায় করতে পারে না, তারা কোনো ভুল করতে পারে না, তারা হচ্ছে পবিত্র, এবং তারা যদি কোনো কথা বলে থাকে সেটা যদি মনেও হয় মিথ্যে, তবু সেটা মিথ্যে হতে পারে না। আবার বিশেষ করে সে যদি সেই কথাটা কোনো ব্ল্যাক ম্যানের এগেনস্টে বলেছে, তাহলে প্রতিশোধ নিতেই হবে। আমাদের ভারতবর্ষে যেমন অনার কিলিং বলে একটা কথা আছে, তেমনি আমেরিকাতে একটা অনার কিলিং ব্যাপারটা রয়ে গেছে। কিন্তু সেই অনার কিলিংটা কোন ক্ষেত্রে না, যদি কোনো হোয়াইট ওম্যানের কোনো রকমভাবে কোনো নিগ্রহ হয় এবং তার জন্য যদি দায়ী হয় কোনো ব্ল্যাক ম্যান, তার জন্য কোনো বিচারের প্রয়োজন নেই, তার জন্য কোনো ধরনের বিচার সভা ডাকারও প্রয়োজন নেই। একটাই শাস্তি হচ্ছে সেই নিগ্রহকে যে কোনো উপায়ে মেরে ফেলতেই হবে। তো এই গল্পে আমরা দেখতে পাচ্ছি একজন ম্যাকলেন্ডন, সে কিন্তু সমস্ত লোকেদেরকে ইন্সপায়ার করছে যে উইল মেজকে যে কোনো উপায়ে শাস্তি পেতেই হবে। প্রথম প্রথম বাকিরা কিন্তু ম্যাকলেন্ডনের কথা সায় দেয় না, কিন্তু ধীরে ধীরে যেভাবে সবাই ম্যাকলেন্ডনের রাস্তাতেই হাঁটতে থাকে এবং ম্যাকলেন্ডনের সঙ্গে তারা রাজি হয় যেতে, যে কোনো উপায়ে উইল মেজকে শাস্তি দিতেই হবে, তার থেকে একটা বিষয় প্রমাণিত হয়ে যায় যে যখন কোনো নিগ্রহকে শাস্তি দেওয়ার ব্যাপার থাকে, তখন কিন্তু কোনো এভিডেন্সের সেই ধরনের কোনো ধরনের বিচার ব্যবস্থার প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে শাস্তি। ম্যাকলেন্ডন সেই জন্য এই ক্ষেত্রে তার নিজের কিন্তু প্রভাব খাটিয়ে ফেলে। হকস সে চেষ্টা করে বাকিদেরকে বোঝানোর, কিন্তু সেও শেষ পর্যন্ত কিন্তু বাকিদের কাছে সারেন্ডার করে। যদি আমরা মিনিজ ওয়ার্ল্ডকে দেখি, মিনি কুপারের ওয়ার্ল্ড, তাহলে আমরা দেখতে পাবো যে মিনি কুপার সে আসলে বাস করছিল তার একজন আন্টের সঙ্গে এবং তার একজন ইনভ্যালিড মাদারের সঙ্গে। তার জীবনটা কোথাও না কোথাও একটা জায়গাতে থেমে গেছিল। তার বিয়ে হয়নি, সে আনম্যারিড ছিল, এবং সে আনম্যারিড থাকা অবস্থাতে তার সম্পর্কে অনেক রটনা কিন্তু সমাজে রটে আছে। মিনি কুপারের যে ইউথফুল লাইফটা ছিল সেটা অত্যন্ত রোমাঞ্চকর ছিল। সে যেহেতু সুন্দরী ছিল, সেহেতু তার সেই ক্ষেত্রে ইয়াং ম্যানদের অভাব ছিল না যারা তার সঙ্গে ফ্লার্ট করবে। মিনি একটা সময় মনে করতো যে সে ছিল হার্ট থ্রব অফ সোসাইটি। মিনি জানতো যে কোথাও না কোথাও তার যে বিউটি, তার যে ইউথ, সেটা মানুষকে চার্ম করবে। কিন্তু একটা জিনিস সে জানতো না, যে সোশ্যাল গ্যাদারিং, সোশ্যাল পার্টি, সবাইকে নিয়ে তার যে আনন্দ, এই যে ফুর্তি, এটা কিন্তু সবই তার সৌন্দর্যের জন্য। কারণ সমাজ একটা ওম্যানের যেটাকে সবচেয়ে বেশি ফেভার করে তার বিউটি, তার ইউথ। একটা সমাজে একটা ওম্যানের ইউথ আর বিউটি যতক্ষণ থাকবে ততক্ষণ তার সম্মান আছে। এটা বোধহয় মিনি কুপার প্রথমে বুঝতে পারেনি। অ্যাকচুয়ালি সে বুঝতেই পারেনি যে তার স্প্রিং আর সামার কোনো দিন সেপ্টেম্বরে পরিণত হবে। অর্থাৎ এক কথায় বিউটি এবং স্প্রিং সেটা যে কোনো দিন আটাম এবং তার মিডলে যে গিয়ে পৌঁছবে, সেটা মিনি কুপার বোধহয় বুঝে উঠতে পারেনি। এবং পারেনি বলেই সে তার সোশ্যাল পার্টি, সে তার ফ্লার্টিং, সে তার মজাদার জীবনে ভুলেই গেছিল একদিন তার এজ আসবে। যখন এজ আসতে শুরু করলো, যখন সে দেখতে পেল যে পাশাপাশি ইয়াং মেনরা, ইয়াং বয়েজ অ্যান্ড গার্লসও তাকে আন্টি মিনি বলে ডাকতে শুরু করলো, যখন সোশ্যাল পার্টিতে সে আস্তে আস্তে আইসোলেট হতে শুরু করলো, যখন সে বুঝতে পারলো তার ইউথ আর বিউটি আর নেই, তখন তার ড্রাই সেপ্টেম্বর আস্তে আস্তে তাকে কুড়ে কুড়ে খেতে শুরু করলো। মিনি কুপার বুঝতে পারলো কোথাও না কোথাও তার জীবনে সেপ্টেম্বর চলেই এসছে। কিন্তু কোথাও একটা বাধা এসে দাঁড়ালো। এইভাবে ভুলে যাব, এইভাবে হারিয়ে যাব। আর ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি মিনি কুপারে সেই অভিযোগের ভিত্তিতে উইল মেজকে হান্ট করা হলো। নিরপরাধ একটা ব্যক্তিকে ট্যাক্সিতে চাপিয়ে তাকে ধরে নিয়ে গিয়ে এক নির্জন জায়গায় নির্বিচারে হত্যা করা হলো।
এই নির্বিচারে হত্যার পিছনে কোনো কারণ নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটাই কারণ যে একজন হোয়াইট ওম্যান যখন বলেছে তখন একটা নিগ্রোকে মেরে ফেলতেই হবে। এই মেরে ফেলার পিছনে একটা আদিম আদিম স্যাভেজারি ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। সে নিগ্রো যখন জিজ্ঞেস করেছিল, হোয়াট ইজ ইট ক্যাপ্টেন, আই অ্যাম নট ডান এনিথিং, সে নিগ্রো যখন বলেছিল আমি কোনো কিছুই করিনি ক্যাপ্টেন, ম্যাকলেন্ডন বলো, বাকিরা বলো, তারা একবারও ওয়েট করেনি যে সত্যি কি নিগ্রো কিছু করেছে। ওয়েট করে না কেউ, তার কারণ এই ব্ল্যাক ম্যানদের, তাদের কোনো আইডেন্টিটি নেই, তাদের কোনো লাইফ নেই, আসলে তারা কেউ নয়। এই পৃথিবীতে তারা মরে গেলে কারো কিছু এসে যায় না। আমরা ম্যাকলেন্ডনের ক্যারেক্টারটাও দেখতে পাচ্ছি। উইলমেসকে মার্ডার করার পর যখন ম্যাকলেন্ডন সে যখন ফিরে আসছে তার বাড়িতে, আমরা দেখতে পাচ্ছি যে তার ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য বসে আছে। শি ইজ ওয়েটিং ফর হার হাজব্যান্ড। কিন্তু ম্যাকলেন্ডন যখন তাকে দেখছে সে ক্ষিপ্ত হয়ে উঠছে। সে তাকে জিজ্ঞেস করছে, ডিডন্ট আই টেল ইউ, যে কেন তুমি আমার জন্য ওয়েট করছো। হি রিলিজড হার হ্যান্ড অ্যান্ড হাফ স্ট্রাক, হাফ ফ্লাং হার অ্যাক্রস দ্য চেয়ার। হাত তুলে মারতে উদ্যত হচ্ছে। আমরা বুঝতে পারছি ড্রাই সেপ্টেম্বর ম্যাকলেন্ডনের ক্ষেত্রেও এসছে। এককালে মিলিটারি জেনারেল ছিল, যে হাত দিয়ে হাজার হাজার সোলজারকে সে কমান্ড করেছে, যে হাত দিয়ে সে যুদ্ধ করেছে, সেই ইউথ তারও চলে গেছে। তার জীবনেও ড্রাই সেপ্টেম্বর নেমে এসছে। মিনি কুপার, ম্যাকলেন্ডন এরা সবাই একই গোত্রীয়। এদের জীবনে ড্রাই সেপ্টেম্বর নেমে এসছে। কিছু করা দরকার। ইউথ ভাইটালিটি যাকে চলে গেছে তাকে ফিরিয়ে আনা দরকার। কিভাবে ফিরিয়ে আনা যায়? কারো ওপর সে জোর ফেলাতে হবে, কাউকে ভিকটিম বানাতে হবে। এক্ষেত্রে সে ভিকটিম নিরপরাধ এক নিগ্রো। এই নিরপরাধ নিগ্রোকে মেরে ফেলার মধ্যে দিয়ে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে আমেরিকাতে বা গোটা পৃথিবীতে নিরপরাধ মানুষকে বারবার বারবার ভিকটিম বানানো হয়। কোনো মানুষের ইউথ, কোনো মানুষের ভেলার, কোনো মানুষের কারেজ তাকে এস্টাবলিশ করার জন্য। ড্রাই সেপ্টেম্বর আসলে এক লজ্জার কাহিনী। কিভাবে এই দেশে, প্রত্যেকটা দেশে প্রতি মুহূর্তে নিরপরাধ মানুষকে মরতে হচ্ছে শুধুমাত্র কোনো মানুষের লালসা, কোনো মানুষের গ্রিডকে স্যাটিসফাই করা।